খুব বড় বড় অক্ষরে লেখা আছে খাবেন নাকি। তাতে একটা মানুষের ছবি, সে মুঠো ভর্তি নুডলস নিয়ে বিরাট বড় হা করে নুডলস মুখে দিচ্ছে। তার পাশে আরেকটা মেয়ে বিরিয়ানির প্লেট হাতে দাঁড়িয়ে আছে। প্লেট ভর্তি মুরগির 8টা লেগ পিস, দেখেই জিভে জল চলে আসার উপক্রম। মুরগির লেগ পিস দেখলে মাথা ঠিক থাকে না আমার, তার উপর বিরিয়ানি হলে তো কথাই নেই। ক্ষুধার্ত পেটে আমাকে এখন এই বিরিয়ানি খেতেই হবে। এটা না খেতে পারলে আজীবন বিরিয়ানি খাওয়ার আফসোস আমার থেকেই যাবে। রোশান স্যার আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, ভেতরে প্রবেশ করো, খেয়ে শক্তি সঞ্চয় করতে হবে, না হলে বাকি পথ মুখ চালাবে কিভাবে। বলে উনি ভেতরে প্রবেশ করলেন, ওনার সাথে সাথে বাকিরাও প্রবেশ করলো। তরিকে রোশান স্যার বললেন, কি খাবে তরি? আমি কিছু খাবো না ভাইয়া। খাবে না বললেই তো হবে না, তুমি বলো কি খাবে। সাদা ভাত আর মাছ খাবো। ওকে। সবার লক্ষ্য সাদা ভাতের দিকে কেন? এখন কি করা যায়, কিভাবে বিরিয়ানি খাওয়া যায় তাই ভাবছি। রোহানকে ইশারা দিয়ে কাছে ডেকে নিয়ে আসলাম। রোহানের কানে ফিসফিস করে বললাম, রোহান বাবু তুমি গিয়ে বলো আমরা সবাই বিরিয়ানি খাবো, খুব ভালোভাবে জেদ ধরবা বুঝলা। ঠিক আছে নতুন আম্মা। রোহান ছুটে গিয়ে তার বড় পাপার হাতের আঙ্গুল ধরে ঘ্যান ঘ্যান করে বলল, বড় পাপা আমি কিন্তু বিরিয়ানি খাবো। রোহান স্যার রোশানকে কোলে তুলে নিয়ে গালে চুমু খেয়ে বললেন, বেটা এসব খেলে রাস্তায় বমি হতে পারে, তুমি ইলিশের ডিম দিয়ে খাও, লেগ পিস খাও। না আমি বিরিয়ানি খাবো পাপ্পা। তোরই একটু ধমক দিয়ে বলল, কি ব্যাপার রোহান, পাপ্পা কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? রোহান এবার জোরে ঘ্যান ঘ্যান করে উঠল, না আমি বিরিয়ানি খাবো। দুই দাদু এসে বলল, তোমরা যা খাবে খাও, আমাদের সাদা ভাত আর সবজি দাও খেতে। তরি বলল, আমিও বিরিয়ানি খাবো না ভাইয়া। রোহান বলল, তোমরা কেউ ভালো না, আমার নতুন আম্মা আর আমি খাবো। রোশান স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি খাবে? মিনমিন করে বললাম, রোহান যখন বলেছে আমি ওর সাথেই খাচ্ছি। টেবিলে গোল করে বসে সবাই খাচ্ছি, বাকিরা মাছ মাংস খাচ্ছে, আমি আর রোহান বিরিয়ানি খাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই 2 বাটি খাসির মাংস দিয়ে গেল। দেখে ভীষণ অবাক হলাম, বাহ এখানকার রেস্টুরেন্টগুলো কি দারুণ। আমাদের ওদিকে তো 180 টাকা নেয় মাটন বিরিয়ানি, আর মোরগ পোলাও 140 টাকা। আর এদিকে তো দেখছি ফুল প্লেট মাটনের সাথে 1 বাটি খাসির মাংস এক্সট্রা দিচ্ছে। সোয়া মিনয় আর তন্ময়কে এখানকার খোঁজ দিতেই হবে। ইচ্ছে করছে এক্ষুনি ডেকে নিয়ে আসি, জীবনে প্রথম এত লাভে কিছু খাচ্ছি। রোশান স্যারের দিকে তাকিয়ে বললাম, কোক হলে ভালো লাগতো। উনি আমার দিকে চোখ তুলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলছি দিচ্ছে। ওয়েটার কোক দিতে আসলেই রোশান স্যার বলেন, বিলটা হিসাব করো তো। ওয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করে বলল, বিরিয়ানি 2 প্লেট মাংসসহ 1000 আর আপনাদের 1000। সাথে সাথে আমার মাথায় বজ্রপাত হলো, মাথার সেন্স হারিয়ে ফেলে চট জলদি উঠে দাঁড়িয়ে বললাম, ইয়ার কি পেয়েছেন নাকি, বিরিয়ানি 1000 কেন? ম্যাম খাসির বাটি 320 করে, বিরিয়ানির প্লেট 180 করে। এই দাঁড়ান, ফাজলিমি পাইছেন তাই না? আপনারা বড় বড় অক্ষরে লিখে ঝুলিয়ে রেখেছেন মাটন 180 ফুল প্লেট, আমরা তো তাই দেখেই অর্ডার দিয়েছি। চেয়েছি মাটন বিরিয়ানি, প্লেটের সাথে এক্সট্রা মাংস কেন দিয়েছেন? যে কেউই ভাবেই আপনারা বিরিয়ানি প্লেটের সাথে দিচ্ছেন। আপা আমরা দিয়ে রাখি, যার পোষায় সে খায়, না হলে ফিরিয়ে দেয়। ধান্দাবাজি খুলছেন রেস্টুরেন্টের নামে, মানুষ না বুঝে খেয়ে ফেলবে আর আপনারা পরে টাকা নেবেন। শুনুন আমি সারাহ, আমার সাথে এসব করে জিততে পারবেন না। আমি মাংসের টাকা দেব না, আমি চেয়েছি বিরিয়ানির মাংস। কেন দিয়েছেন? আমার লাগবে চেয়ে নিতাম। আপা আপনার না লাগলে ফিরিয়ে দিতেন। নিন ফিরিয়ে নিন আপনার মাংস। আপা এটো করছেন, ফিরিয়ে নেওয়া যাবে না। মাংস 2 পিস খেয়েছি, এটো হয়ে গিয়েছে তাতে। নিন আগে আপনার মাংস। 420 টাকা রেস্টুরেন্টের কিছু না বলে মানুষকে ধোকা দিয়ে টাকা নেওয়া। তরি হেসেই যাচ্ছে, দাদুরাও হাসতেছে। রোশান স্যার ওয়েটারের হাতে টাকা গুঁজে দিয়ে বললেন, যাও তুমি। আমি রাগে চোখে তাকিয়ে বললাম, টাকা দিলেন কেন? ভুল ওদের, ওরা টাকা পাবে না। আচ্ছা মানছি ওদের ভুল,
চারোদিকে মানুষ তাকিয়ে আছে, খেয়ে নাও, তাছাড়া টাকা আমি দিচ্ছি। তুমি রাগ করছো কেন? রাগ করব না? স্বামী হন আমার। রোশান স্যারের সাথে সাথে ঝলমল চোখে তাকালেন আমার দিকে। কাশি শুরু হলো ওনার, নাকে ঝাল ঢুকে গেল। আমার কথা কি ওনার গায়ে আটকে গেল? আমি দ্রুত ওনার মাথার তালুতে হাত রেখে পানি এড়িয়ে ধরলাম ওনার মুখে। উনি পানি খেয়ে বললেন, ধন্যবাদ। টেবিলে রাখা টিস্যু বক্স থেকে সবাই টিস্যু নিয়ে হাত মুখ মুছছে। আমার বরাবরই অভ্যাস রেস্টুরেন্টে গিয়ে বক্স থেকে টিস্যু গায়েব করা। বক্সের অর্ধেক টিস্যু এদিক সেদিক তাকিয়ে ব্যাগে নিয়ে নিলাম। কেউ আমার দিকে খেয়াল না করলে রোশান স্যার ঠিকই আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, টিস্যু যত লাগে আমি কিনে দেব, এখান থেকেই রাখো। আমিও ফিসফিস করে বললাম, এর মাঝে একটা মজা আছে, আপনি বুঝবেন না। আপনিও কিছু নিয়ে নিন। তুমি যে আসলে কি বুঝতে পেরেছি, এসবই সারা জীবন সহ্য করতে হবে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পেটের মাঝে কেমন যেন খারাপ লাগছে। রোশান স্যারকে বললাম, একটা পান খাওয়ান আমাকে, খারাপ লাগছে খুব। উনি ভুরু কুঁচকে তাকিয়ে বলেন, তুমি পান খাবে? হ্যাঁ, আমি তো পান খাই। 3 বেলা করে পান খাই। ভাত খাওয়ার পরে সুপারি আর জিরা খাই আমি। খেলে ভালো লাগে, না খেলে বমি হয়। কেন তা জানি না। আসতে বলো। বিবাহিত মেয়ে এভাবে বমির কথা বললে মানুষ কি ভাববে? কি ভাববে শুনি? ভাববে যা ঘটার তা ঘটে গিয়েছে। আশ্চর্যজনক কথা। গাড়ি চলছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম। গাড়ি হঠাৎ হঠাৎ থেমে যাওয়ার জন্য হুমড়ি খাচ্ছে বারবার। প্রচণ্ড অশান্তি লাগছে শরীরের মাঝে। চোখ মুখে লাল হয়ে এসেছে, মাথার মাঝে ঘুরছে। সাথে সাথে সুপারি মুখে দিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। এক্ষুনি সব বেরিয়ে আসবে পেট থেকে। ওদিকে রোহান বমি করেই যাচ্ছে। তরি রোহানকে বকা দিয়ে বলল, আমি জানতাম এসব খেলে পেট খারাপ হবে। নিজে তো অসুস্থ হলে তোমার জিদের জন্য তোমার নতুন আম্মাও অসুস্থ লাগছে। এরই মাঝে রোহান কাঁদতে কাঁদতে বলল, আমার কি দোষ? সব দোষ নতুন আম্মার। আম্মাই তো আমাকে শিখিয়ে দিল, রোহান তুমি কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য বায়না ধরবা এবং আমাকে সাথে নিয়ে খাবা। আম্মা না শেখালে কি আমি বলতাম? আম্মারই খেতে ইচ্ছে করছিল, তাই আমাকে দিয়ে বলিয়েছে। তরি রোহানকে বলল, আর একটাও মিথ্যে বলবি না কিন্তু আম্মার নামে। রোহান আমার ইজ্জতটা এভাবে নষ্ট করে দিল। রোহানের দিকে চোখ রাঙিয়ে তাকালাম। এই বিচ্ছু, আমার ইজ্জত আর রাখলা না? কি লজ্জার কথা। রোশান স্যার কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে। এরই মাঝে হুড়হুড় করে বমি করে ভাসিয়ে দিলাম স্যারের গায়ের উপর। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। বমি যে কোথায় করেছি তার হিসাব নেই। রোশান স্যারের যে কি একটা অবস্থা, মুখের অদলে কি অদ্ভুত চাহনি তাকিয়ে আছেন আমার দিকে। আল্লাহ জানে ওনার মনের অনুভূতি কি এই মুহূর্তে। কি অদ্ভুত, কি অদ্ভুত ওনার চোখের দৃষ্টি। ইতিহাসে রেকর্ড হওয়ার মতো ঘটনা। রোশান স্যার নাক ছিটকে তাকিয়ে আছেন আমার দিকে। কি অদ্ভুত সে চাহনি। রোশান স্যার নাক ছিটকে তাকিয়ে আছেন আমার দিকে। কি অদ্ভুত সে চাহনি। আমার তখন বেহাল অবস্থা। ড্রাইভার সিটের পেছন থেকে দ্রুত পলিথিন বের করে দিল। তরি আমার মুখের সামনে পলিথিন ধরে বলল, ভাবি পলিথিনে মুখ দিন। কে শুনে কার কথা। আমি নিজের নিয়ন্ত্রণের শক্তি হারিয়ে রোশান স্যারের গলা জড়িয়ে ধরে যা করার তা ওনার শরীরেই করেছে। বমি শেষ হওয়ার পর মনে হলো যে বিষাক্ত কিছু পাকিস্তানি থেকে বেরিয়েছে। খানিকটা দূরে ফাঁকা জায়গায় গিয়ে ড্রাইভার গাড়ি থামালো। তরি আমার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, ভাবি মুখে চোখে পানি দিন, ভালো লাগবে। পানির বোতল হাতে নিয়ে আমার পাশে বসে থাকা মানুষটির দিকে তাকিয়ে দেখি তার চোখে ছুটে যাচ্ছে। কি অদ্ভুত, তার গম্ভীরভাবে তাকিয়ে আছেন, যেন চোখ দিয়ে গিলে ফেলবেন। আমি তো ওনার দিকে তাকাতেই সাহস পাচ্ছি না। পাঞ্জাবির বুকের কাছে কি বিচ্ছিরিভাবে ময়লা লেগে আছে। রোশান স্যারের দাদু বলেন, কি দাদু ভাই, বউকে কি বেশি প্রেম ভালোবাসা দিয়ে ফেলছো যে বদহজম হয়ে গিয়েছে? রোশান স্যার এবার তীব্র রাগী চোখে তাকালেন ওনার দাদুর দিকে। দাদু বুঝতে পারলেন যে তার পোতা ভয়ানকভাবে রেগে গিয়েছেন। দাদু তার মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে নিয়ে সামনে তাকিয়ে হাসছেন। আমার দাদু এবার আমাকে বললেন, এটা কি করলে তুমি?
আমারই তো রোশানকে দেখে বমি আসছে, এমন বিচ্ছিরি কাণ্ড কেউ ঘটায়? আমি দাদুর দিকে তাকিয়ে বললাম, দাদু, আমারও না বিশ্রীভাবে ঘৃণা করছে কেন ওনাকে দেখে। ওনার গায়ে বমি লেগে আছে, দেখলেই কেমন ওয়াক আসে। আমার এই কথা শুনে রোশান স্যার যে কি অদ্ভুত রাগে চোখে তাকালেন তা কেউ না দেখলে বুঝতে পারবে না। আমি আস্তে করে ওনার পাশ থেকে উঠে যাওয়ার চেষ্টা করতেই উনি আমার হাত চেপে ধরলেন সিটের সাথে। ভেবেছিলাম সিট চেঞ্জ করে দাদুকে এখানে দিয়ে আমি সামনে গিয়ে বসবো, কিন্তু এই লোকটার মতিগতি কি? আমার হাত চেপে ধরে কি কঠিনভাবে তাকিয়ে আছে। ড্রাইভার হেসে দিয়ে বলল, ভাবি, ভাইয়ের শরীরে বমি করে এখন বলছেন ভাইয়ের পাশে বসতে ঘৃণা করছে? তা ঘৃণা করলে কি করব? এই হলো মানবতা, সব দোষ আপনার। আপনি দেখলেন আমার বমি ভাব হচ্ছে, তবুও গাড়ি থামালেন কেন? গাড়ি তো থামাতেই গিয়েছিলাম, কিন্তু স্যার ইশারা করলেন যেন গাড়ি না থামায়। রোশান স্যারের দিকে তাকিয়ে বললাম, এমন ড্যাব ড্যাব করে বিচ্ছিরি চোখের ভঙ্গি নিয়ে তাকিয়ে আছেন কেন? গাড়ি থামালে তো জানালা দিয়ে বাইরে ফেলতে পারতাম। রোশান স্যার এবার চোয়াল শক্ত করে বললেন, তোমার কি মনে হয় তুমি কোনো অঘটন না ঘটিয়ে থাকতে পারো? কেন, কি করেছি আমি? এখানে একজন টেকো মাথার লোক ছিল, জানালা দিয়ে মুখ বাড়াতেই খ্রিস্ট গিয়ে এই লোকের টাকের উপর পড়েছে। ওখানে গাড়ি থামালে কি হতো বুঝতে পারছো? ওই লোকের এখান থেকে যাওয়ার কি দরকার ছিল? একটু পরে গেলে কি হতো? এত কথা বলো কেন তুমি? দেখুন, আপনি আমাকে বাচাল মনে করতে পারেন, এটা কোনো ব্যাপার না, যেহেতু আমি একটু কথা বলি বেশি। বাট বাচাল মানে এই না যে আমি ন্যাকা টাইপ কোনো মেয়ে। অনেকেই ভাবতে পারে আমি ন্যাকা, যারা ভাবে তারা জানে না ন্যাকা আসলে কাকে বলে। রিয়েলি তুমি ন্যাকা? জন্মগত কারো মাথায় প্রবলেম না থাকলে তোমাকে ন্যাকা ভাববে না কখনো। ন্যাকা মানে হয়তো জানে না, যে মেয়ে এক রাতে আমাকে টাইট দিয়ে ফেলছে সে মেয়ে ন্যাকা, যে মেয়ে কথায় কথায় প্রতিবাদ করে সে মেয়ে ন্যাকা। নাইস জোকস। এখানে আপনি কি করবেন? এই পোশাকেই যাবেন? এর চেয়ে যদি ড্রেনের নোংরা পানিতেও পড়তাম তাও বেটার হতো। এই মুহূর্তেই আমাকে গোসল করতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে। ড্রেস চেঞ্জ করে কি পরবেন এখন? উনি আমার কানের কাছে ঠোঁট এনে চাপা কণ্ঠে বললেন, তুমি যদি আমার আন্ডারওয়্যার পরতে পারো তাহলে আমি কেন তোমার শাড়ি পরতে পারবো না? আরে বাহ, পরবেন, দারুণ হবে, ইতিহাসে রেকর্ড হয়ে যাবে। প্রথম কোনো বর শাড়ি পরে শ্বশুর বাড়ি যাচ্ছে, প্লিজ স্যার পড়ুন। দাদু বললেন, আহা, আর ঝগড়া করো না কেউ। দাদু, তুমি গাড়িতে চেঞ্জ করে নাও, আমরা বেরিয়ে যাচ্ছি। তরতর করে সবাই বেরিয়ে গেল। আমি বের হতে গেলেই উনি আমার হাত টেনে ধরে বললেন, তুমি কোথায় যাচ্ছ? এখানে বসো আর আমাকে সাহায্য করো। কি সাহায্য? পাঞ্জাবি খুলতে সাহায্য করো। কেন, আপনি পারেন না? পারি, তবুও তোমাকে খুলে দিতে হবে। এটা তোমার জন্য শাস্তি। আমি কিভাবে খুলবো? যেভাবে খুলতে হয় সেভাবে। নাও, কুইক। আমি আস্তে করে ওনার বুকের কাছে এগিয়ে গেলাম, পাঞ্জাবির বোতামগুলো একটা একটা করে খুলতে শুরু করলাম। উনি নিষ্পলক তাকিয়ে আছেন আমার চোখের দিকে। কাজটা তো নিজেও পারতো, তবুও আমাকে দিয়েই করাচ্ছেন, ইচ্ছে করে করাচ্ছেন। পাঞ্জাবির বোতাম খুলতেই ওনার পশমে আবৃত উস্তীর্ণ বক্ষসর দৃষ্টি গেল কেমন যেন যা চাই। আমি তাকিয়ে আছি সেদিকে, চোখ বারবার ওনার বুকের দিকে গিয়ে আটকে যাচ্ছে। ইস, কি লজ্জা! মুহূর্তের মাঝে আমার মুখচ্ছিরি লজ্জা মিশ্রিত রূপ ধারণ করলো। ওনার বুকে হাত রেখে আমি অন্যদিকে দৃষ্টি ঘুরালাম, আর চোখে পলক করলাম। রোশান স্যার নির্বিকার হয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি ভয়ানক সে চাহনি! হঠাৎ হৃৎপিণ্ড ধুপ করে উঠল, শিউরে উঠলাম আমি। ওনার বুকে আমার হাত, উনি ওনার হাত আমার হাতের উপর রাখলেন আর আলতো করে ওনার বক্ষস্থলে চেপে ধরলেন। মুহূর্তের মাঝে সমস্ত শরীর কেঁপে উঠল আমার। কি অদ্ভুত এক অনুভূতি, যা আমার শরীরে ভয়ঙ্কর এক ভালো লাগার শিহরণ ছড়িয়ে দিল। আমার হৃদয়ে প্রথমে এমন তুফানের মতো অনুভব বয়ে যাচ্ছে, তোলপাড় করছে হৃদয়ের মাঝে। অষ্টদয়ে ভালো লাগার এক হাসি, যাতে লজ্জায় মিশ্রিত। লুকায়িত অনুভূতি কি এখনও উনি বুঝে ফেলবেন? আমাকে চুপ করে দেখে রোশান স্যার বললেন,
হঠাৎ এমন নিশ্চুপ হয়ে গেলা কেন? তাকাও এদিকে। হাতটা ছাড়ুন। কেন ছাড়বো? যা করলে আমার সাথে ছাড়া কি উচিত? আমি ইচ্ছে করে করিনি। তাহলে পাঞ্জাবি চেঞ্জ করিয়ে দাও। মানুষ দেখলে কি ভাববে বলুন তো? কি ভাববে? ভাববে যে রাস্তাঘাটে কি? কিছু না। আপনি আমার ছোট পেয়ে লজ্জা দেন শুধু। লজ্জা পাবে কেন তুমি? লজ্জা পাওয়ার কারণ কিন্তু বুঝলাম না। কিছুই বুঝতে হবে না, চেঞ্জ করুন আপনি। উনি পাঞ্জাবি খুলতেই আমি একবার ওনার দিকে তাকালাম। খালি গায়ের এই শ্যামসুন্দর পুরুষের দেহে চোখ লেগে গেল আমার। মুহূর্তের মাঝে চোখ সরিয়ে নিলাম। উফ, আমার এত লজ্জা করছে কেন? উনি পাঞ্জাবি চেঞ্জ করে অন্য আরেকটা পাঞ্জাবি সুটকেস থেকে বের করে নিলেন। আমার দিকে আর চোখে তাকালেন। কিছুই না বলে ওনার দুই হাত দিয়ে আমার হাতে দুটো ধরে ওনার বুকের কাছে নিয়ে বললেন, বোতাম লাগিয়ে দাও। এটা শাস্তি তোমার। লজ্জায় ওনার মুখের দিকে না তাকিয়ে বোতামগুলো লাগিয়ে দিলাম। আর উনি তাকিয়ে আছেন আমার দিকে। আমি আর কথা বলতে পারলাম না। সমস্ত শরীর অবশ হয়ে আসছে। হৃৎপিণ্ড দ্রুত বেগে কাঁপছে। তরীরা আবার গাড়িতে উঠল। গাড়ি চলছে আবার নিরিবিলি গতিতে। দুই দাদু ড্রাইভার আর রোশান স্যার গল্প করছেন। আর আমি হারিয়ে গিয়েছি যেন অন্য কোনো এক জগতে। কিছু অনুভূতি ভয়ানকভাবে মনের মধ্যে তুফানের সৃষ্টি করে। মন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হৃদয়ে শুরু হয় ভয়ঙ্কর প্রলয়, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্পন্দন এর কম্পন ভয়ানক গতিতে বাড়তে থাকে। পাশে বসে থাকা মানুষটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি। তার ঘন কালো ভ্রু, প্রশস্ত কপালের পাড়ে থাকা চুল, চোখে খয়েরি ফ্রেমের চশমা, শ্যামসুন্দর মুখশ্রীতে কি দারুণ এক অবনয় ফুটে উঠেছে। মানুষটা বুকে হাত বেঁধে তাকিয়ে আছে বাইরের দিকে। গাড়ির জানালা খোলা, মাথার সামনে চুলগুলো মৃদু বাতাসে উঠছে। পরনে খয়েরি পাঞ্জাবিটা যেন এই মানুষটার জন্যই মানানসই। তার হাসি থেকে গভীরতর আমি মুগ্ধ হয়েছি বহুবার। গম্ভীর মুখশ্রীতে কিছু একটা আছে, বিশেষ কিছু, যা আমার হৃদয়কে তছনছ করছে বহুবার। কেন যেন কয়েক সেকেন্ডেই বেশি দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখতে পারছি না। অবাধ্য দৃষ্টি বারবার ওনার দিকে চলে যাচ্ছে। উনি আচমকা তাকালেন আমার দিকে। নিমেষেই বুকের মধ্যে হাতুড়ি পেটানোর মতো বাড়ি মেরে উঠল। কি ভয়ানক সে চাউনি! আমি লজ্জায় ওনার চোখে চোখ রাখতে পারলাম না। চোখের দৃষ্টি নামিয়ে ফেললাম। সাদা গাড়িটা দ্বিপ্রহর এর আগেই এসে পৌঁছালো আমিন ভিলার সামনে। আমিন ভিলা আমার দাদুর নিজ হাতে করা খুবই সাধারণ একতলা বিশিষ্ট একটা বাড়ি। বাড়ির গেটেই রয়েছে সাদা আর গোলাপি রঙের কাগজ ফুল এর বিশাল বড় দুইটা গাছ। হঠাৎ অনুভূতি হলো আমার শরীরে চিরচেনা সেই বাতাস লাগছে, যে বাতাসের শীতল হাওয়ায় আমাকে 21টা বছর আগলে রেখেছিল এই শহর। এ শহর আমার শহর। মুহূর্তেই আনন্দের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আমার। প্রাণ ভরে যেন অক্সিজেন গ্রহণ করতে পারছি। এই শহরের আকাশ বাতাস পাখি গাছপালা সবুজ অরণ্য সবই আমার। অস্থিরতায় মনের মাঝে ছটফটানি বিরাজ করছে। শুধু মনে হচ্ছে কখন গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে আম্মু আর বাবাকে জড়িয়ে ধরবো। মাত্র 2টো দিন ছিলাম না এ বাড়িতে। মনে হচ্ছে আমি কয়েক জন্ম পর এসেছি এ বাড়ি থেকে। গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে আম্মু, বাবা, আপা, দুলাভাই, আপুর ছেলে ও অন্তু ও পাড়া প্রতিবেশী কয়েকজন। গাড়ি থেকে নেমে রোশান স্যার, আম্মু, বাবাসহ বাকিদের সবাইকে সালাম দিলেন। তরি আর রোশান স্যারের দাদুও সবাইকে সালাম দিলেন। সবাই কুশল বিনিময় করছে। আমি থম মেরে দাঁড়িয়ে আছি। আশেপাশের প্রতিবেশীরা আমাকে জিজ্ঞেস করছে, কেমন আছিস? এটা আমি যেন কেমন সহ্য করতে পারছি না। আমি এ বাড়ির আত্মীয় হয়ে গিয়েছি যে সবাই জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আম্মু, বাবা, রোশান স্যারকে নিয়েই যেন ব্যস্ত। আমার দিকে তেমন খেয়ালই নেই। আমি কি এতই পর হয়ে গিয়েছি? 2টো দিন বাড়িতে ছিলাম না, তার জন্য কি একটুও খারাপ লাগেনি কারো?
মনে মনে অভিমানের পাল্লা ভারী হওয়ার আগেই বাবা আমার কাছে এগিয়ে এসে চুপ করে গাড়ির পড়া চোখের পানি মুছে দিয়ে আমাকে তার বুকের সাথে আগলে ধরলো, কপালে চুমু দিয়ে বলল, বাবাকে ছাড়া কেমন ছিলি মা? খুব কষ্ট হয়েছে তাই না? সমস্ত আবেগ যেন বাবার এই একটা কথাতে এক জায়গায় জড়ো হয়ে গেল। এক্ষুনি ভ্যা ভ্যা করে কেঁদে দিব এমন অবস্থা। এরই মাঝে আম্মু এগিয়ে এসে বলল, তুমি ওভাবে বলো না, তাহলে আমার মেয়ে বেশি কষ্ট হবে। আমাকেও তো বিয়ে করে নিয়ে এসেছিলে, তোমার মাকেও বাবা নিয়ে এসেছিল, এভাবেই প্রতিটা মেয়ের জীবন কাটবে। মেয়েকে সাহস দাও। আম্মু আমাকে অনেক ভালোবাসে, তবে আব্বু বাবার থেকে বেশি স্ট্রং, কখনো দুর্বলতা বুঝতে দিতে চায় না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কিসের কষ্ট মা? কোনো কষ্ট নেই, এটাই নিয়ম মা মেয়েদের। দম বন্ধ হয়ে থাকা কান্না এবার হাউমাউ করে বেরিয়ে এলো। খুব জোরে কেঁদে দিয়ে বললাম, আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা, মনে হচ্ছে কতদিন দেখিনি তোমাদের। আমি আর যাব না বাবা। বাবা রোশান স্যারের দিকে তাকালো। রোশান স্যার আমার দিকে তাকিয়ে আছেন। বাবা ভাবছে তার জামাই তার মেয়ের এমন কথায় হয়তো মাইন্ড করছে। বাবা স্বভাব সুলভ হেসে রোশান স্যারের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা আগে কোথাও থাকিনি তো, এই জন্য কষ্ট পাচ্ছে বাবা, তুমি কিছু মনে করো না। আমি বাবার সাথে সবসময় বন্ধু সুলভ আচরণ করি। ছোট মেয়ে বলে বাবার অনেক আদুরে, আমি সংকোচ ছাড়া বাবাকে যে কোনো কিছুই বলতে পারি। কান্না ভেজা কণ্ঠে নাক টেনে বললাম, উনি কেন কিছু মনে করবে বাবা? ওনাকে বলো এ বাড়িতে সারা জীবনের মতো থেকে যেতে, তাহলেই বুঝবে। বাবা হেসে বললেন, পাগলি আমার। আম্মু, বাবা আমাকে তাদের বুকের সাথে আগলে ধরে রেখেছে। রোশান স্যার অবাক হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমাকে উনিও বাড়িতে থাকতে কখনো ভেঙে পড়তে দেখেননি। এটা ওনার কাছে অবাক হওয়ার মতোই ব্যাপার। আমার আপু এগিয়ে এসে বলল, কি মহারানী, আগে তো আমাকে খুব বলতে, এখন কাঁদো কেন? আপুকে জড়িয়ে ধরে বললাম, তোমার কি একটু কষ্ট হয়নি আমার জন্য? পাশ থেকে দুলাভাই বললেন, তোমার আপু কি দুরাত ঘুমিয়েছে মনে হচ্ছে, যেন তার বোনকে বেছে দেওয়া হয়েছে। যেমন শালিকা তেমন বউ। পাশ থেকে প্রতিবেশীরা ফিসফিস করে বলছে, মনে হয় সারাহর বরের সারাহকে দেখে পছন্দ হয়নি, দেখো কেমন থম মেরে দাঁড়িয়ে আছে ওর বর। আর সারাহই বা এত কান্নাকাটি করছে কেন? বিয়ের আগে মুখ দেখেনি, মুখ দেখার পরে মনে হয় আর পছন্দ হয়নি। বেশি খাইতে গেলে যা হয় আর কি। মেয়ে পড়ে অনার্স সেকেন্ড ইয়ারে, বিয়ে দিয়েছে বিশেষ ক্যাডারের সাথে। আমরা জানতাম এমন কিছুই হবে। অন্য একজন বলছে, আরে মনে হয় সারাহরই ওর বরকে পছন্দ হয়নি। সারাহ হচ্ছে মডার্ন মেয়ে, বরের বয়স একটু বেশি দেখে ওর আর ভালো লাগছে না। অন্য একজন বলছে, সারাহর যাকে দেখে মনে হচ্ছে খুব সাদাসিধা। সারাহ যে ডেঞ্জারাস, আর মডার্ন মেয়ে এই সাদাসিধা যাকে পায়ের নিচেই রাখবে। এইবার দেখা যাবে সারাক্ষণ জিন্স পরে ঘোরা মেয়ে কিভাবে শাড়ির আঁচলে যায়। আগে তো বলতো আমি জীবনে শাড়ি পরব না, কতগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। মানুষ পারে কিভাবে এরকম মন গড়া কথা বলতে? কিছু বলতে যাব তখনই দেখি তরির মুখটা গুমুট মেঘের মতো কালো হয়ে আছে। ওর বোধহয় কষ্ট হচ্ছে আমার পরিবারের ভালোবাসা দেখে। ওর কি হৃদয় জ্বলছে পুড়ছে, ভীষণ কষ্ট হচ্ছে। হবে না কেন? আজ ওর জীবনটাও এমন হতে পারতো। আম্মু বাবাকে বললাম, আম্মু বাবা, আমার সাথে যে মেয়েটা এসেছে সে আমার যা, ওর নাম তরি। ওর মা বাবা কেউ নেই, ওর মনে খুব কষ্ট হচ্ছে। একটু দেখো না প্লিজ, আমার খেয়াল রাখতে হবে না, ওকে যত্ন করো তোমরা। আমার মা বাবাকে কোনো জিনিস বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া লাগে না, তারা সামান্য বলেই বুঝে যায়। আমার আম্মু গিয়ে তরির দুই গালে হাত রেখে বলল, মামুনি, মুখটা এমন শুকনো লাগছে কেন? তরি লুকায়িত কান্না সামলানোর চেষ্টা করে বলে, না আন্টি কিছুই না, আজ থেকে তুমিও আমার মেয়ে বুঝলে।
এইটুকু মায়ের অভাব বোধ করবে না বলেই আম্মু পরম আদরে তরিকে বুকের সাথে জড়িয়ে ধরল। বাবা বললেন, মা তরি, আমরা আছি, কিসের কষ্ট মা? যাও ভেতরে যাও, অনেক ক্লান্ত তোমরা। আম্মু আর বাবার তরির প্রতি এমন সহনশীলতা আমার খুব ভালো লাগলো। রোশান স্যারকে দুলাভাই কখন ভেতরে নিয়ে গিয়েছে জানি না। শাড়িতে 2 দিন যেন দম বন্ধ হয়ে আসছিল। শাড়ি 3 পিস পরার অভ্যাস আমার নেই। জিন্স এর টি শার্ট পরি বাসায়। কলেজে জিন্সের উপরে টপস বা কামিজ। নিজের রুমে এসে ডাপস করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম। প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। আহ, কি শান্তি! রুমের দরজা লাগিয়ে দিলাম। এক্ষুনি এই শাড়ি নামক অশান্তি থেকে বিদায় নেব। আলমারি থেকে ব্লু জিন্স আর একটা লং টপস বের করলাম। শাড়ি খুলে বিছানায় ছুঁড়ে ফেলে আরেক টপস পরে নিলাম। জিন্স পরতে পরতে পেটিকোট খুলে ছুঁড়ে মারতে আতঙ্কে শিউরে উঠলাম। ওয়াশরুমের দরজার গোড়ায় দাঁড়িয়ে আছেন রোশান স্যার। ওনার মুখের উপর গিয়ে পড়েছে পেটিকোট। উনি কই ছিলেন? আসলে কোনো জায়গা থেকে। আমি তো দরজা লাগিয়ে দিয়েছি। ও মাই গড! উনি কি দেখে ফেললেন আমার চেঞ্জ করা? হতবিহ্বলের মতো তাকিয়ে আছি ওনার দিকে। উনি পেটিকোটটা মুখ থেকে সরিয়ে ভুরু কুঁচকে তাকিয়ে আছেন আমার দিকে। কি আশ্চর্য রকম সে চাউনি! আমার চক্ষুদ্বয় কপাল অতিক্রম করেছে। হাত পায়ের আঙুল নাড়াচাড়া করছি শুধু। ওনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যা বুঝলাম, উনি ওয়াশরুমেই ছিলেন। ভেজা চুল, ভেজা শরীর, গোসল করছেন। পেটিকোটটা হাতে করে ধীর গতিতে আমার দিকে এগিয়ে এসে আমার সামনে স্ট্রং হয়ে দাঁড়ালেন। কপালের চামড়ায় ভাঁজ পড়ল কয়েকটা। আমি অনামিকা আঙ্গুল কামড়ে ধরে তাকিয়ে আছি। উনিও অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে। আমি এবার একটু সরে দাঁড়ালাম। আপনি ভেতরে ছিলেন? হুম। এ ঘর চিনলেন কিভাবে? দুলাভাই চিনিয়ে দিলেন। ভেতরে কি করেছিলেন? ভুলে গিয়েছো গাড়ির ঘটনা? এখন গোসল না করলেও হতো। আমি কখন রুমে এসেছি জানেন? হুম। আপনি তখন কোথায় ছিলেন? ভেতরে। বেরোলেন কখন? যখন চেঞ্জ করছিলে। কি? এ তো বিচ্ছিরি! আপনি একজন শিক্ষক হয়ে এসব অশ্লীলতা করেন কিভাবে? লজ্জা করল না আপনার? আমার লজ্জা করে বলেই ওয়াশরুমে যাই। তোমার মতো খোলা ময়দানে চেঞ্জ করি না। লিসেন, ইটস মাই রুম। আমি দরজা লাগিয়ে চেঞ্জ করছিলাম। কে জানতো ভেতরে আপনি? আপনি কি দেখেছেন সত্যি করে বলুন। বললে শুনতে পারবে? ওকে ফাইন, আইসে। না না, বলতে হবে না। আমি কিছুতেই শুনতে পারবো না। এখন আবার কি হবে? স্টুপিড! আমি কিছুই দেখিনি। এভাবে চেঞ্জ করার সময় জিনিসপত্র ছুঁড়তে হয়? পেটিকোট পরেছিল মুখে, ভাগ্যিস আর কিছু পরেনি। আপনি মিথ্যে বলছেন, নিশ্চয়ই দেখে নিয়েছেন সব। আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন স্যার? সর্বনাশ আর তোমার কোথায় হলো? যা হওয়ার তা তো আমারই হয়েছে। ভয়ানক সর্বনাশ। সারাহ সিদ্দিকী! আল্লাহ, আমি আবার কি করলাম ওনাকে?